সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভিসি নিয়োগ ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৭। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সব মামলায় জামিন বহাল, আইভির মুক্তিতে আর বাধা নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সিলেটে থালাবাটি নিয়ে আন্দোলনে রাস্তায় হকাররা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খিলক্ষেতে ইপটিজিংয়ের প্রতিবাদ করায় ২০ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন অস্ত্র ড্রোন যেভাবে বদলে দিচ্ছে সামরিক কৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের ফাঁদে না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম সহ ৫ পুলিশ সদস্য এবং ১২ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলছে এখনও দুপুর ১:৩০ পর্যন্ত। সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে এই সংঘাতের সূত্রপাত হয়। গত বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি অধ্যাপক ড মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলনে নামেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকালে নবাগত ভিসিকে অ্যালকার্ড প্রদর্শনীর লক্ষ্যে ছাত্ররা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এ সময় নবাগত ভিসির সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। আহত শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু হঠাৎ করেই বহিরাগত একদল সন্ত্রাসী এসে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অনেক সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীদের মূল দাবি, উপাচার্য হিসেবে ডুয়েটের আভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই কাউকে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মতে, ডুয়েটের বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক অনেক বেশি। ফলে ডুয়েটের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে আভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ করাই সবচেয়ে বেশি কার্যকর হবে। কোনো বহিরাগত ভিসি তারা মেনে নেবেন না। গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, আমি সহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রোববার ১৭ মে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার ২১ মে দিন রেখেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম.কে. রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোট রুহুল কুদ্দুস কাজল। এম.কে. রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন। প্রসঙ্গত, ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ৩ দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়। রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কিভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক। আরও জানিয়ে দেব, সব মামলায় জামিন বহাল, আইভির মুক্তিতে আর বাধা নেই।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় দেওয়া জামিন নিয়ে সর্বশেষ আইনি জটিলতাও কেটে গেছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে ওই দুই মামলাসহ মোট 12টি মামলায় তার জামিন কার্যকর রয়েছে বলে দাবি করা হচ্ছে। আইনজীবীরা বলছেন, সব মামলায় উচ্চ আদালতের জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি মুক্তি পাবেন। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে স্থগিত চেয়ে আবেদন করে। অন্যদিকে গত বছরের বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট 10টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল করে। পরে আপিল বিভাগের বিভিন্ন আদেশ ও শুনানির মাধ্যমে সেসব মামলার জামিন বহাল থাকে। আইভিকে প্রথমে গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে করা একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আইনজীবীরা জানান, সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ও আপিল বিভাগের সর্বশেষ অবস্থানের কারণে এখন তার মুক্তির আইনি বাধা নেই। কারা কর্তৃপক্ষের কাছে আদেশ পৌঁছানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাত্রা মিল সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার ১৭ মে বিকেল ৫:৩০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলিনুর ডাব্লিউ, ৪৮ বছর। তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এতিম আলীর ছেলে। ডাব্লু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত বলে তার আত্মীয়রা জানিয়েছে। এছাড়া ডাব্লু আইনমঞ্চ আসাদুজ্জামানের চাচাতো ভাই বলে একটি সূত্র জানালেও কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, এমন কোনো তথ্য তার জানা নেই। ওসি বলেন, গুলির খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা যায়, ডাব্লুর বাঁ হাতে পরপর ৩টি গুলি লাগে। গুলিগুলো এখনও শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের প্রস্তুতি চলছে। আহতের স্বজনদের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাব্লু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়। আরও জানিয়ে দেব, সিলেটে থালাবাটি নিয়ে আন্দোলনের রাস্তায় হকাররা। সিলেটে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিটি কর্পোরেশনের সিসিকের বিভিন্ন হয়রানি এবং ফুটপাতে বিকার ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে রাস্তায় নেমেছেন হকাররা। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে তারা নিজেদের জীবিকা রক্ষার দাবি জানান। রবিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নগরের বন্দরবাজার এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়। জানা গেছে, নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হকাররা এসে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে থালাবাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে অংশ নেওয়া হকারদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে হকার বাঁচলে বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ লেখা সংবলিত প্ল্যাকার্ডও ছিল। বিকাল ৪টার দিকে অবস্থান ধর্মঘট স্থগিত করে নগর ভবনের সামনে ছাড়েন। এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরে হকাররা বিক্ষোভ মিছিল করেছিলেন। আরও জানিয়ে দেব, হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হল। আজ রোববার এ তথ্য জানা গেছে। তবে সরকারি তথ্য মতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে একজনের, বাকিদের সন্দেহজনক হামরোগে মৃত্যু হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত মোট মারা যাওয়া ৭৫ শিশুর নিশ্চিত হাম শনাক্ত রয়েছে। তবে সন্দেহজনক হামরোগে মারা গেছে ৩৮৪ শিশু। বাংলাদেশে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হাম ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে খিলক্ষেতে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় ২০ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম। রাজধানীর খিলক্ষেতে ছাত্রীদের ইফটিজিং উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি বিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার খিলক্ষেত বাজার সংলগ্ন ৩০০ ফিট অভিমুখী সড়কে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় একাধিক কিশোর গ্যাংয়ের সশস্ত্র সদস্যরা একজোট হয়ে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল খিলক্ষেত বাজার সংলগ্ন ৩০০ ফিট অভিমুখে থাকা কুড়িল আদর্শ বিদ্যাপীঠ সহ অন্য একটি স্কুলের কিছু ছাত্র এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের বখাটেরা। সম্প্রতি এই ইফটিজিংয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়েই প্রতিবাদী ছাত্রদের ওপর হামলার পরিকল্পনা করেছিল তারা, তবে সে সময় সুযোগ পায়নি। আজ রোববার পরীক্ষা শেষ হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে বখাটেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কিশোর গ্যাং গ্রুপ আশিক গ্যাংয়ের প্রধান সুইচ গিয়ার আশিকের নেতৃত্বে কুড়াতলির কিশোর গ্যাং নেতা মোহাম্মদ আলী, রনি, স্বপনসহ ২৫-৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী লাঠিসোঁটা, রামদা ও সুইচ গিয়ার সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। তারা স্কুল ড্রেস পরা শিক্ষার্থীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলার সময় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ৩০০ ফিট সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য পুরোপুরি ব্যাহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এসে আহত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় গুরুতর জখম হওয়া বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসটি পরীক্ষার্থী এস.এম. সালমান ঘটনার বিবরণ দিয়ে জানায়, তাদের পরীক্ষা কেন্দ্র ছিল কুর্মিটোলা হাই স্কুলে। পরীক্ষার দ্বিতীয় দিন কুড়িলের কুখ্যাত বখাটে গ্রুপ আশিক গ্যাংয়ের সদস্যরা তাদের স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতে শুরু করে। সহপাঠী ও ভাই হিসেবে অন্যায় দেখে আমরা চুপ থাকতে পারিনি। আমরা তাৎক্ষণিকভাবে এই ইফটিজিংয়ের প্রতিবাদ করি এবং বখাটেদের বাধা দিই। তখন শিক্ষকরাও বিষয়টি জানেন এবং বখাটেরা আর এমন করবে না বলে আশ্বাস দেয়, কিন্তু মনে মনে তারা ক্ষোভ পুষে রেখেছিল। আজ শেষ পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর খিলক্ষেত মোড়ে আগে থেকেই ধারালো অস্ত্র নিয়ে ওত পেতেছিল ২০-২৫ জনের বখাটে দলটি। আমাদের দেখা মাত্রই তারা বাছবিচারহীনভাবে পোপাতে শুরু করে। প্রথমে আমাকে মারতে এলে আমার বন্ধু বাঁচাতে এগিয়ে আসে, তখন বখাটেরা তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন অস্ত্র ড্রোন যেভাবে বদলে দিচ্ছে সামরিক কৌশল। ১ বছর আগে পাকিস্তানের কিছু স্থাপনায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী, ভারতের দাবি অনুযায়ী যেগুলো ছিল সন্ত্রাসবাদীদের শিবির। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে ২০২৫ সালের ২২শে এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক ও স্থানীয় একজন ব্যক্তি নিহত হন। তারপরেই ওই সামরিক অভিযান চালায় ভারত, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। ভারত অভিযোগ করেছিল যে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোই পেহেলগাম হামলার জন্য দায়ী, তবে পাকিস্তান ওই ঘটনার দায় অস্বীকার করে। এরপর উপমহাদেশের ২ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ২০২৫ সালের ৭ মে থেকে ১০ মে যে সামরিক সংঘাত হয়, তা বলতে গেলে যুদ্ধ কৌশলের একটি নতুন দিক খুলে দেয়। বলা যেতে পারে ভারত পাকিস্তানের মধ্যে সেটিই ছিল প্রথম ড্রোন যুদ্ধ। সামরিক পরিভাষায় যুক্ত হয় একাধিক নতুন শব্দ, ইহা, হারুপ এবং সংজ্ঞার। ২ দেশই এই ধরনের আনম্যান্ড এরিয়াল সিস্টেম ব্যবহার করে। এই ধরনের সিস্টেম কয়েক দশক ধরেই ব্যবহার হচ্ছে। মার্কিন প্রেডেটর ড্রোন আগেও আফগানিস্তান, পাকিস্তান এবং ইয়েমেনে বেশ কিছু হামলা চালিয়েছে, কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আগের সেই আধিপত্য এখন আর কোনো একটি দেশের একচেটিয়া নয়। ড্রোন প্রযুক্তি উচ্চ গতি, কম খরচ ও সহজলভ্যতার কারণে আধুনিক যুদ্ধের ধারাকে আমূল বদলে দিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পর্যন্ত ড্রোন-কেন্দ্রিক যুদ্ধই বেশি প্রাধান্য পাচ্ছে। ১ বছর আগে পাকিস্তানের রাডার ধ্বংস করার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে হামলা চালাতে সক্ষম এমন ড্রোন ব্যবহার করেছিল ভারত। ওই ধরনের ড্রোনগুলোকে লয়টারিং মিউনিশন বলা হয়। পাকিস্তানও সেই সময় ভারতীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে সোয়াম ড্রোন বা গুচ্ছ ড্রোন ব্যবহার করেছিল। ১ বছর পরেও সেই ৪ দিনের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে ২ দেশের সামরিক মহল। আকাশে নজর। ড্রোন যুদ্ধের কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো স্বীকার করছেন ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সামরিক বাহিনী অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গোটা দেশের জন্য ড্রোন প্রতিরোধী নীতি প্রণয়নের কাজ করছে। তবে ভারতীয় সামরিক শীর্ষকর্তারা এও বলছেন যে ড্রোন ব্যবহারের এই ঝোঁক ২০২৫ সালের মে মাসের অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। এদিকে ট্রাম্প-শির বৈঠকে খুশি মস্কো, পুতিনের সফরের লক্ষ্য কী? চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য আগামী মঙ্গলবার বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে উভয় নেতা দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা ও সামগ্রিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে আলোচনা করবেন।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও শি প্রধান আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করবেন। আলোচনা শেষে তারা একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করবেন। সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। তাদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। 3 দিনের চীন সফর শেষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাজকীয় সংবর্ধনা পেলেও বেশ কিছু ভূরাজনৈতিক উত্তেজনা রইয়ে গেছে। এর পরপরই বেইজিংয়ে যাচ্ছেন পুতিন। চুক্তিতে আনন্দিত। গত শুক্রবার চীন ছাড়ার সময় ট্রাম্প দাবি করেন তিনি বেইজিংয়ের সঙ্গে অসাধারণ কিছু বাণিজ্য চুক্তি করেছেন। এর মধ্যে আছে বোয়িংয়ের 200টি জেট এবং মার্কিন তেল ও সয়াবিন কেনার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। চীনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা বলেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক আরও বেশি উষ্ণ। ভারতের নয়াদিল্লিতে অবস্থানের সময় ল্যাভরভ বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যেসব চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে সেগুলো যদি চীনা বন্ধুদের স্বার্থে হয় তবে তা মস্কোর জন্য আনন্দের ব্যাপার। বর্তমানে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির শীর্ষ ক্রেতা চীন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করার পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ট্রাম্প চীনে পৌঁছানোর আগে শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনার অনুরোধ করেছিলেন ভলোদিমির জেলেনস্কি। তবে শি ও ট্রাম্পের 2 দফা বৈঠক হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য তথ্য সামনে আসেনি। মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রেমলিনের সর্বোচ্চ দাবিগুলো মেনে না নেয় তবে তারা যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় বসবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন নিয়মিত আলোচনার আহ্বান জানিয়েছে ঠিকই, কিন্তু এখনও রুশ সেনা অভিযানের নিন্দা জানায়নি, বরং নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে আসছে। একই সঙ্গে রাশিয়ায় কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিকেও অস্বীকার করেছে। বিপরীতে বেইজিং দাবি করেছে, ইউক্রেনকে অস্ত্র দিয়ে পশ্চিমা দেশগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে রক্তক্ষয়ী সংঘাত দীর্ঘ করছে। ইসরায়েলের ফাঁদে না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ভেলায়াতি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলহীন কূটনীতি এবং চীন সফর শেষে খালি হাতে ফিরে আসা ওয়াশিংটনের ভুল কৌশলগত হিসাবের প্রমাণ। চলতি সপ্তাহে ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, ইরানের তেল কিনছে এমন চীনা কোম্পানিগুলোর উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে শি জিনপিং বৈঠকে ইরান প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুদ্ধের সমালোচনা করে জানায়, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর অব্যাহত থাকারও কোনো কারণ নেই। ভেলায়াতি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবরে আবুধাবির অসন্তোষ এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের উদাহরণ। তিনি লেখেন, এমন পরিস্থিতিতে তেল আবিবের উস্কানিতে ট্রাম্পের হুমকি আসলে একটি কৌশলগত ফাঁদে প্রবেশ করার শামিল। ইসরায়েলের দড়ি ধরে এই গর্তে নামার মূল্য অনেক বড় হবে। খুব শীঘ্রই পশ্চিম এশিয়ায় নিজেদের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতার খোঁজে ওয়াশিংটনকে প্রদীপ হাতে ঘুরতে হবে। উল্লেখ্য, প্রায় 3 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, যা টানা 40 দিন স্থায়ী হয়। পরে 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরান 10 দফা প্রস্তাব